ইএলটি আপনার আমরা জানি যে কোর্সের নাম হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, সংক্ষেপে ইএলটি বলা হয়। এটি মূলত আমরা যারা ভাষা শিখবো তাদের জন্য খুবই উপকারী একটি কোর্স। আর এই কোর্সে সিলেবাসে যেভাবে দেওয়া আছে দেখেন যে ছিড়ানো ছটানো মানে ছড়ানো, এই টোটাল কোর্সকে সবগুলো টপিককে কিছু চ্যাপ্টারে ভাগ করে ফেলছে। তো এই সবগুলো চ্যাপ্টার ধরতে গেলে আনুমানিক 38টি চ্যাপ্টার হয় বা 30। তো যেগুলো একদম না পড়লেই নয় আমরা সেগুলোই পড়বো ইনশাল্লাহ। এর মধ্যেই 3 পয়েন্ট প্লাস থাকবে। তো দেখেন ইএলটি, আমি তো একদম ডিটেলসে আজকে পড়াতে যাব না, আমি শুধু আপনাদের যে ভয় আছে মনের মধ্যে ইএলটি নিয়ে যে আসলে কি জানি ওইটা আর কি নিয়ে আলোচনা করব, যে না আসলে ভয়ের কিছু নাই, সহজ। তাহলে এই ইএলটি আমরা এখানে ডেফিনেশন দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা দেব, আবার শর্টকাটে আমরা অনেকেই জানি ল্যাঙ্গুয়েজ ইজ দা মিডিয়াম অফ কমিউনিকেশন, এতটুক দিলেও হবে। এরপরে আসেন দেখেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ? বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পজিশনটা কি, আমরা কিভাবে ইংলিশটাকে শিখি বা গ্রহণ করেছি। দেখেন, ইংলিশ ইজ ইউজড ফর সাম এডুকেশনাল অ্যান্ড অফিসিয়াল পারপাসেস হুইচ ইজ নট ফুলি ইউজড ইন এনিহোয়ার। শিক্ষা প্রতিষ্ঠানে এবং কিছু অফিসিয়াল পারপাসে ইংলিশটাকে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটাকে পুরোপুরি কোথাও ব্যবহার করা হয় না। ফ্রম দিস স্ট্যান্ডার্ড উই ক্যান কল ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে এখনো বিবেচনা করি। What is second language? The language that is used in office and educational institutions apart from the first language is called a second language. অফিস আদালতে প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরিবর্তে একদম টোটালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করে এই ইংলিশটাকে কি করা হয়, গ্রহণযোগ্যতা বেশি দেওয়া হয় এবং চর্চা করা হয়, বা ইংলিশেই সবকিছু পরিচালনা করা হয়, তখন আমরা এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নেব, বা অন্য যে কোনো ভাষাকে হতে পারে। ফর এক্সাম্পল, ইন শ্রীলঙ্কা ইংলিশ ইজ ইউজড ইন দেয়ার অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ইংলিশটাকে একদম তাদের পার্মানেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয় এই এডুকেশনাল ইনস্টিটিউশন এবং অফিসগুলোতে। সো ইংলিশ ইজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অতএব শ্রীলঙ্কানরা বলতে পারবে যে ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা বাংলাদেশিরা বলতে পারবো না। কারণ কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, মানে ইংলিশ মিডিয়াম, তাছাড়া অন্য সকল জায়গায় এই ইংলিশ বাংলিশ চাইনিজ হিন্দি মিক্সিং এ আমাদের ভাষার প্রচলন আছে বা ভাষা ব্যবহার করে থাকে। এরপরে হাউ মেনি ভিউস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে আমরা কিছু পড়েছি, যেমন স্ট্রাকচারাল ভিউ, ফাংশনাল ভিউ, ইন্টারাকশনাল ভিউ। এগুলো আমরা ডিটেলস পড়বো পরে, এখন আপাতত এক নজর দেখে নিই। এই চ্যাপ্টার 2 আসলো, হোয়াট আর দ্য ওয়ে টু অ্যাকুয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিভাবে অর্জন করি, যেটা আমাদের মাতৃভাষা, জন্মের পর থেকে যেটা আমরা শিখি। যেমন আমরা থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিকের মধ্যে এটা পড়েছি। এরপরে এই থিওরি গুলোর একটু বর্ণনা দেওয়া আছে, এটা থার্ড ইয়ারে আপনাদের পড়াইছিলাম আমি। ওই একই থিওরি কিন্তু এখানে খুবই শর্টকাট দেওয়া আছে। এরপরে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে হোয়াট আর দ্য থিওরিজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে থিওরি গুলো আছে তাদের মধ্যে যে ক্রাসেন্স মনিটর মডেল থিওরি, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা থার্ড ইয়ারে আমরা পড়ছি। এই যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, অর্থাৎ মনিটর মডেল থিওরির মধ্যে যে হাইপোথিসিস গুলো আছে সেগুলো উল্লেখ করে দিতে হবে। ওই থিওরি হুবহু এখানে দেওয়া আছে। বা এনি চান্স যদি এই থিওরির মধ্যে যে কোনো একটা আসে তাহলে তো আপনাদের কমন, থার্ড ইয়ারও পড়ছেন ফোর্থ ইয়ারও পড়তেছেন। তারপর হোয়াট ইজ জিপিডি, এগুলো শর্ট কোশ্চিন আসতে পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টার সেইটা হচ্ছে এই চ্যাপ্টার 4, যে হোয়াট ইজ ম্যাথোডোলজি।
Methodology is the combination of several methods. অনেকগুলো পদ্ধতির সমন্বয়ে তৈরি হচ্ছে এই methodology. In 17th, 18th century and 19th centuries, foreign language learning was very important. এই শতাব্দীগুলোতে 17, 18, 19 শতাব্দীতে ভিনদেশী ভাষা শেখার একটা প্রবণতা ছিল। In this respect, Latin and Greek were learned by adopting several methods. আর ওই সময় অনেক পদ্ধতি অবলম্বন করে এই ল্যাটিন গ্রিক এই ধরনের ভাষা শেখা হতো। Later on, the native speaker applied their learning experience to the non-native speaker. এই ধারাবাহিকতায় নেটিভ স্পিকাররা তারা যেভাবে ভাষা শিখেছে সেই অভিজ্ঞতাকে নন নেটিভ স্পিকারদের উপরে প্রয়োগ করে, যে তারাও যেন অন্যদের ভাষা শিখতে পারে। ইন দিস ওয়ে দেয়ার আর মেনি মেথোডোলজিস, আর এইভাবে অনেকগুলো পদ্ধতি আবিষ্কার করা হয়। আর এই অনেকগুলো পদ্ধতির সমন্বয়কেই বলা হয় মেথোডোলজিস। হোয়াট আর দ্য মেথডস অফ টিচিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ? এখন যে ভাষাটি আপনি শিখবেন, হোক চাইনিজ, স্প্যানিশ, ইংলিশ বা জাপানিজ, যে কোনো ভাষা, সেই ভাষা শেখার ক্ষেত্রে কিছু মেথড আছে। আর যে ভাষাগুলোকে আমরা শিখি মাতৃভাষা ছাড়া, বাকি সকল ভাষাকেই টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা নিই, যে ওই ভাষাটা আমাদের শিখতে হবে। তো এই ভাষা শেখার ক্ষেত্রে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে স্পেশালি 10টি মেথড খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ইএলটি তে পাবো। বারবার পরীক্ষায় আসে, মিনিমাম 2টা করে মেথড আসে ব্রড কোশ্চিনে, এবং শর্ট কোশ্চিনে একটা করে আসবে। তো এই 10টি মেথড হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড; ডিএম, ডিরেক্ট মেথড; আর্মি মেথড, যেটাকে অডিও লিঙ্গুয়াল মেথড বলা হয়; সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং; এরপরে এসএলটি, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং; ন্যাচারাল অ্যাপ্রোচ, টিবিএলটি; টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টিপিআর; টোটাল ফিজিক্যাল রেসপন্স; এরপর সাইলেন্ট ওয়ে; এরপরে সাজেস্টোপেডিয়া। এই সকল মেথড অবলম্বন করে যুগের পরে যুগ ভাষা শেখার মানুষের জনপ্রিয়তা বেড়েছে, এবং একটি মেথড যখন ফেল হয়ে গেছে বা তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তখন ভাষাবিদরা আবার আরেকটি মেথডের আবিষ্কার করেছেন। এইভাবে অনেকগুলো মেথড এসেছে যুগের পর যুগে। তো আমাদের যেই মেথডগুলো বারবার আমাদের পরীক্ষায় আসে, সেইগুলো এখানে তালিকাভুক্ত করা হয়েছে। এরপরে বলছে হুইচ মেথড ইজ কনসিডার্ড অ্যাজ ক্লাসিক্যাল মেথড? সবচেয়ে দামি বা গ্রহণযোগ্য মেথড কোনটি? এইভাবে বলছে যে 19th সেঞ্চুরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেক গ্রামার, বিশেষ করে গ্রামার ট্রান্সলেশন মেথড অর্থাৎ জিটিএম সংক্ষেপে, এরপরে এই মেথড সাকসেস হওয়ার পরে এটাকে ক্লাসিক্যাল মেথড হিসেবে তখন কি করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। এরপরে আফটার দ্য ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স দিস ট্র্যাডিশনাল মেথড বিকাম আউটডেটেড। এরপরে যখন শিল্প বিপ্লব ঘটলো, ট্রেড, ব্যবসা বাণিজ্য, কমার্স এগুলোর আরো বেশি জনপ্রিয়তা বেড়ে উঠলো, তখন ধীরে ধীরে এই জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা কি হয়ে গেল, আউটডেটেড হয়ে গেল, মানে বাতিল হয়ে গেল। অ্যান্ড অ্যাপ্রোচ ফর এ নিউ মেথড, এবং তারপরে গিয়ে আবার একটি মেথড আসলো। এরপর 5 চ্যাপ্টার, এখানে কিছু লিটারারি টার্ম আছে যেগুলো আমাদেরকে শিখতেই হবে, সামনের মেথড গুলোতে লাগবে। যেমন অ্যাপ্রোচ কাকে বলে, ডিজাইন কাকে বলে, প্রসিজার কাকে বলে, অবজেক্টিভ থাকবে, ড্রব্যাক, শর্টকামিংস, লিমিটেশন। অর্থাৎ একটি মেথড দেখেন, হোয়েন এ মেথড ইজ টিচিং দেয়ার মে বি সাম নেগেটিভ ইম্প্যাক্ট, দিস ইজ কল্ড শর্টকামিং। একটি মেথড যখন আপনি প্রয়োগ করতে যাবেন, তখন ওই মেথডটি প্রয়োগ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হবেন, তার সীমাবদ্ধতা কি থাকবে, এগুলোকে এই শর্টকামিংস বলা হয়। এইভাবে আরো কিছু ফিচার থাকবে, যে টেকনিক থাকবে, যে কিভাবে মেথডটি আপনি প্রয়োগ করতে পারবেন। এরপরে মূলনীতি থাকবে, প্রিন্সিপালস থাকবে। এইভাবে একটি একটি মেথড আপনাদের সামনে আমি দেখাই, তাহলে বুঝবেন। জিটিএম, বা এটাকে কি বলা হয় ফুল মিনিং এ, গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে সংজ্ঞা দেওয়া আছে কাকে বলে, সংজ্ঞাটা আপনাদের শিখতেই হবে, শর্টকাটেও শেখা যায়। ফিচার, এই মেথডের বৈশিষ্ট্যগুলো কি থাকে, যেমন রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন ইম্পর্টেন্স। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে গিয়ে আপনাকে রিটেন ল্যাঙ্গুয়েজে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়, স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করা হয়, ভোকাবুলারি বেশি বেশি শেখানো হয়। এরপর গ্রামাটিক্যাল রুলস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়।
মাদার টাং ইজ ইউজ টু টিচ দ্য ল্যাঙ্গুয়েজ। এরপরে মেমোরাইজেশন অ্যান্ড রিসাইটেশন, অর্থাৎ মুখস্থ বিদ্যা করাইতে হয় এবং প্র্যাকটিস করানো। এরপর টিচার থাকবে ইনস্ট্রাক্টরের বেশে ভূমিকা পালন করবে। এইভাবে আর কি এই মেথডটি প্রয়োগ করতে হবে। টেকনিক, গ্রামার ট্রান্সলেশন মেথডের কি কি টেকনিক থাকবে, যেমন কম্প্রেহেনশন, মাল্টিপল চয়েস, ট্রু ফলস, ওয়ার্ড মিনিং, ম্যাচিং, রিয়ারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সামারি রাইটিং, কোশ্চিন অ্যান্সার, প্যারাগ্রাফ ট্রান্সলেশন, ডায়ালগ, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেটা আমরা এখনো স্কুল কলেজে শিখি, ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলে, ওই যে ইংলিশের যে বোর্ড গুলো পড়তে হয় অথবা মডেল টেস্ট, এগুলোই আছে হুবহু, সিন আনসিন প্যাসেজ দিয়ে এগুলো দেওয়া আছে। এরপরে দেখবেন দ্য ইউজফুলনেস অফ জিটিএম, কি কি ব্যবহার আছে। এরপর ড্রব্যাক, শর্টকামিংস, লিমিটেশন কি কি আছে, এগুলো সবগুলোর মানে একই। যেমন স্পোকেন স্কিল ইজ নেগলেক্টেড, কমিউনিকেটিভ গোলস আর অ্যাবসেন্ট। এই জিটিএম পদ্ধতি প্রয়োগের ফলে এই সমস্ত অসুবিধা হয় বা এগুলো অভাব থেকেই যায়। স্টুডেন্টরা শিখতে পারে না, তারা শুধু লিখতেই পারে, গ্রামার প্র্যাকটিস করতে পারে, কিন্তু বলার অভ্যাস তারা করতে পারে না। এইভাবে আরো কিছু সংক্ষিপ্ত থাকবে এবং শেষে গিয়ে এই মেথডের নিয়ে কিছু একটা বিশ্লেষণ দেবে, যেটাকে ট্র্যাডিশনাল মেথড হিসেবে বলা হতো টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, কিন্তু সায়েন্স এবং কমার্সের অ্যাডভান্সমেন্টের কারণে এই মেথডটি আউটডেটেড হয়ে যায়। ঠিক আছে, চলে গেল মেথড শেষ। তবে এই যে পয়েন্ট গুলো আমি দিলাম, এই পয়েন্ট গুলো যদি একটু ডিটেলস বলতে পারেন, আরো কিছু শব্দ সেন্টেন্স আকারে বানিয়ে দিতে, তাহলে আরো বেশি ভালো হয়। এবার পয়েন্ট আকারেও লিখে দিলে সমস্যা নাই, তবে মার্ক 1-2 কম পেতে পারেন। এরপরে দেখেন ডিরেক্ট মেথড, হুবহু সেম। আমরা ডেফিনেশন দিলাম, এরপরে মেথডের বৈশিষ্ট্য কি কি সেগুলো দিলাম, টেকনিক গুলো কি কি, এই যে পিকচার ডিটেকশন, সেলফ কারেকশন, কনভারসেশন, ডায়ালগ প্র্যাকটিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ার্ড গেমস, ভোকাবুলারি গেমস, ইউজ অফ মাল্টিমিডিয়া, পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, ইউজিং ম্যাপস, এর মাধ্যমে এই মেথডটি প্রয়োগ করতে হয়। এরপরে অ্যাডভান্টেজেস গুলো কি কি আছে এই মেথড দেওয়ার ফলে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয়, নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন শিখতে পারি আমরা। তারপরে হাইলি মোটিভেটেড স্টুডেন্ট প্রয়োজন এই মেথডের ক্ষেত্রে, এবং দক্ষ টিচারের প্রয়োজন। এগুলোই প্রায় প্রতিটি মেথডে এই কথাগুলোই আসবে। এরপর ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, লো মোটিভেটেড স্টুডেন্ট, আনস্কিল টিচার। অর্থাৎ এই যে সমস্যা, এগুলোর কারণে এই মেথড গুলো সফল হয় না আমাদের দেশে। বিগ সাইজ ক্লাসরুম, মানে আমাদের ক্লাসে দেখা যায় অনেক শিক্ষার্থী, টিচার মনোনিবেশ করতে পারে না প্রতিটি শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে। এরপরে কোথায় কোথায় প্রয়োগ হয় এই সমস্ত মেথড গুলো, ইন ইংলিশ মিডিয়াম, ইন ইংলিশ অনার্স লেভেলে, ইন প্রাইভেট ইউনিভার্সিটি। এইভাবে আপনি এই মেথড গুলো দিতে পারবেন। আচ্ছা, মেথড গুলো দিলাম, আমরা আরেকটু সামনের দিকে যাব। অর্থাৎ এইভাবে আপনি 10-12টি মেথড শিখতেই হবে, যেগুলোর মধ্যে থেকে 2-3টি মেথড কমন পাবেন। এরপর আরো কিছু এরপর আরো কিছু কোয়েশ্চেন পাবেন, রাইট ডাউন দ্য রোলস অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট ইন টিবিএলটি। অর্থাৎ এই মেথড প্রয়োগ করতে গেলে শিক্ষকদের কি কি ভূমিকা থাকবে এবং শিক্ষার্থীদের কি কি ভূমিকা থাকবে ক্লাসরুমে, সেগুলো আপনাকে ডিটেলস বলতে হবে। পয়েন্ট আকারে দিয়ে দিলেও হয়। স্টুডেন্ট আর দ্য মেইন এজেন্ট, স্টুডেন্ট ক্যান ফ্লোরিশ দেয়ার পোটেনশিয়ালিটি, দ্য লার্নার্স লার্ন থ্রু এন্টারটেইনমেন্ট। এইভাবে স্টুডেন্টের ভূমিকা থাকবে। এরপরে দেখবেন যে হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, আরো কিছু মেথড আছে, সেগুলো শিখতে পারবেন। অর্থাৎ সবচেয়ে বেশি মেথডই গুরুত্বপূর্ণ। এরপরে গিয়ে পাবো হোয়াট আর গ্রুপ ওয়ার্ক অ্যান্ড হোল ক্লাস অ্যাক্টিভিটিস। এটা কমন একটি মানে টার্ম, যে গ্রুপ ওয়ার্ক কি, ক্লাসে কিভাবে স্টুডেন্টরা এটা করবে। হোয়াট ইজ দ্য প্রবলেম ইন টিচিং লার্জ ক্লাসরুম, বড় ক্লাসরুমে শিখাইতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো এখানে দিতে পারবেন। এরপরে হাউ ক্যান এ টিচার টিচ মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, আপনার এমন ক্লাসরুম যেখানে সকল ধরনের শিক্ষার্থী থাকবে, কেউ ট্যালেন্ট, কেউ একটু গাদা টাইপ, তাদেরকে কিভাবে শেখাবেন আপনি একজন শিক্ষক বা ইনস্ট্রাক্টর হিসেবে, সেগুলো এখানে পাবেন। এরপরে আরো কিছু মেথড আছে ছোট ছোট, সেগুলো পারবেন। এরপরে হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথডস ফর এসএলএ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মেথড গুলো কি কি, যেগুলো আমরা থার্ড ইয়ারে পড়েছি। এই যে এখানে এক্সট্রা কিছু মেথড আছে, যেমন বানা। বানা স্ট্যান্ড ফর ব্রিটেন, অস্ট্রেলিয়া অ্যান্ড নর্থ আমেরিকা, সংক্ষেপে আর কি, বানা। বাই ভিজিটিং ইংলিশ স্পিকিং কান্ট্রিজ লাইক ব্রিটেন, আমেরিকান অ্যান্ড অস্ট্রেলিয়া,
অ্যান অ্যাডাল্ট লার্নার ক্যান লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ সাকসেসফুলি। অর্থাৎ এই সমস্ত দেশগুলো ভ্রমণ করে একজন শিক্ষার্থী তাদের মতো ইংলিশ বলা শিখতে পারবে। এরপর টিসেপ স্ট্যান্ড ফর টিসেপ কি, টারশিয়ারি, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি। এখানে আরো কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আসে। এরপর হোয়াই ওয়াজ দ্য ক্লাসরুম কম্পেয়ার্ড উইথ দ্য কোরাল গার্ডেন, এগুলো কোশ্চেন, শর্ট কোশ্চেন। এরপর রাইট ডাউন দ্য রোল অফ টিচার্স ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, একটি ভাষার ক্লাসে একজন শিক্ষকের ভূমিকা কি থাকবে। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ সাকসেসফুল টিচার, একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকবে। এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, যারা একটু ভালো পারবে তারা একটু ডিটেলস লিখে দিতে পারবে, তাহলে আরো ভালো। এরপর রাইট ডাউন দ্য রোল অফ এ টিচার ইন সিএলটি, জিটিএম, ডিএম, টিপিআর, এই সমস্ত মেথড গুলোতে একজন শিক্ষকের কি ভূমিকা থাকবে। এরপর রাইট ডাউন দ্য রোল অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট মেথডস, এরপর শিক্ষার্থীরা কি ভূমিকা পালন করবে বিভিন্ন পদ্ধতিতে। রাইট ডাউন দ্য রোল অফ লিটারেচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, আমরা যে ভাষা শিখতেছি ইংলিশ, এই ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের ভূমিকা কি, সেগুলো আপনাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। এখানে অ্যান্সার করা আছে ব্রড কোশ্চেনের, এই কোশ্চেন গুলো আসে। ডিসকাস দ্য রোল অফ ইংলিশ লিটারেচার ইন, একই কোশ্চেন আলাদাভাবে দেওয়া আছে আর কি। রাইট ডাউন অ্যাবাউট লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, আমরা তো ইম্পেরিয়ালিজম সম্পর্কে শুনেছি এবং ফোর্থ ইয়ারে বেশ কিছু নোভেল, ড্রামা পাবেন যেগুলো এই ইম্পেরিয়ালিজম নিয়ে লেখা। এই ইম্পেরিয়ালিজম কি ভূমিকা পালন করছে ওয়ার্ল্ড ব্যাপী ইংরেজি ভাষার ক্ষেত্রে। তারপর দেখেন রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ রিডিং, আমরা যে পড়ি এই রিডিং এর অনেকগুলো টাইপস আছে, থার্ড ইয়ারে একটু পড়েছেন হয়তো, সেগুলো এখানে দেওয়া আছে। ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, স্ক্যানিং, স্কিমিং, তারপর ফ্রি অ্যান্ড গাইডেড রিডিং, ক্রিটিক্যাল রিডিং। এগুলো ব্রড কোশ্চেন আসলে এগুলোর বিস্তারিত পাবেন অ্যান্সার করতে। তারপরে হোয়াট ইজ রিডিং স্কিল, হোয়াট আর দ্য স্টেজেস অফ রিডিং, এই যে এখান থেকে শর্ট কোশ্চেন প্রতি বছরে আসে। রিডিং, রাইটিং আর লিসেনিং আর স্পিকিং, এই চারটি যে স্কিল আছে এই স্কিলের মধ্যে থেকে একটা কোশ্চেন বারবার আসে, এবং এই স্কিল কাকে বলে এবং স্কিলের যে স্টেজেস গুলো আছে সেগুলো লিখতে বলে। যেমন দেয়ার আর থ্রি স্টেজেস অফ রিডিং, এই প্রত্যেকটি স্কিলের তিনটি করে মানে স্টেজেস আছে, যেমন প্রি রিডিং, ইন রিডিং, রি রিডিং, এগুলো কাকে বলে সেগুলো। এরপরে আরো রিডিং আছে, টপ ডাউন, বটম আপ রিডিং আছে, সেগুলো শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন পাবেন। তারপরে হোয়াট ইজ ফেম অ্যান্ড স্কিম থিওরি, হোয়াট টাইপ অফ স্কিল ইজ রাইটিং, রাইটিং কি ধরনের স্কিল, সেগুলো কোশ্চেন আনসার পাবেন। হোয়াট আর দ্য কাইন্ডস অর টাইপ অফ রাইটিংস, যেমন ওই একই ফ্রি রাইটিং, কপি রাইটিং, গাইডেড রাইটিং, সেলফ রাইটিং, রিয়েল রাইটিং। হোয়াট আর দ্য স্টেজেস ইন রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি কি স্টেজ আছে, একই প্রি রাইটিং, ডিউরিং রাইটিং, পোস্ট রাইটিং। এরপর লেখা আছে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এরপরে পাবেন টিচিং স্পিকিং, স্পিকিংটা আসলে কি এবং তার গুরুত্ব কি সেগুলো বর্ণনা করতে হবে। ইম্পর্টেন্স অফ স্পিকিং দিলেন, ডিফিকাল্টিস কি কি আছে স্পিকিং এর মধ্যে। এরপর টিচিং লিসেনিং, ইম্পর্টেন্স। এরপরে হোয়াট আর দ্য ডিফিকাল্টিস অফ লিসেনিং, হোয়াট আর দ্য কাইন্ডস অফ লিসেনিং, কি কি ধরনের লিসেনিং আছে, অ্যাক্টিভ, প্যাসিভ লিসেনিং, হলিস্টিক লিসেনিং। হোয়াট আর দ্য স্টেজেস অফ লিসেনিং, লিসেনিং এর স্টেজ গুলো কি, প্রি লিসেনিং, হোয়াইল লিসেনিং, পোস্ট লিসেনিং। এইভাবে 36 চ্যাপ্টারে পাবেন। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার, গ্রামার শিখার গুরুত্ব কি কি সেগুলো বিস্তারিত ব্রড কোশ্চেন আকারে পাবেন। টিচিং ভোকাবুলারি, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ভোকাবুলারি। এরপরে ভোকাবুলারি শিখার পদ্ধতি গুলো, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস, মেথডস, টেকনিক্স অফ ডেভেলপিং ভোকাবুলারি, ভোকাবুলারি শেখার পদ্ধতিগুলো কি কি সেগুলো শিখতে পারবেন। এই যেমন ইউজিং দ্য ডিকশনারি, লার্নিং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এরপর লার্নিং প্রিফিক্স, সাফিক্সেস, এগুলো সব পরিচিত, খুব আহামরি কঠিন না। ওয়ার্ড গেম, ড্রামাটাইজিং। এরপর আরেকটি কোশ্চেন আছে, 6 স্টেপস প্রসেস ফর টিচিং ভোকাবুলারি, 6টা স্টেপ আছে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে থাকবে 38 চ্যাপ্টার টিচিং প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন কিভাবে শিখবেন সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে। নেটিভ ল্যাঙ্গুয়েজ, এজ, এক্সপোজার, হাউ স্টুডেন্ট উইল ইমপ্রুভ দেয়ার ইংলিশ প্রোনাউন্সিয়েশন, কিভাবে শিক্ষার্থীরা তাদের প্রোনাউন্সিয়েশন উন্নত করতে পারবে। এই যেগুলো পদ্ধতিতে স্টুডেন্ট উইল প্র্যাকটিস অ্যাট লিস্ট ফর 13 মিনিটস
every day. They will try to imitate the desired accent. যে অ্যাকসেন্টে তারা উচ্চারণ শিখবে সেটা তারা অনুসরণ করবে, আইপিএ অনুসরণ করবে, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তবে দে উইল লার্ন এ নিউ ওয়ার্ড অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ওয়াচিং প্রোনাউন্সিয়েশন ভিডিওস। এই মেথড গুলো সবই আপনার পরিচিত। এই দিয়ে আপনার 38 চ্যাপ্টার কমপ্লিট হবে। এগুলো খুব বেশি কঠিন না, একটু খালি জাস্ট ধৈর্য নিয়ে পড়া, তবে অনেক কিছু শেখার আছে এখানে। তাহলে বলেন কেমন লাগলো, আর মানে এখনো কি টেনশন ফিল করতেছেন যে সামনে কি হবে? কোনো মতামত থাকলে বলতে পারেন।